ডিয়ার স্টুডেন্টস, এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এর আগে আরেকটি ক্লাসে তোমাদের অর্গানিক যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনের যে প্রতিস্থাপন বিক্রিয়া সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সেখানে SN1 SN2 যে মূল বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এর আগের ভিডিওটি আশা করি তোমরা দেখেছো। আজকের ক্লাসে যেটা আলোচনা হবে অর্গানিক রিঅ্যাকশনের আরেকটি ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশনস। এলিমিনেশন রিঅ্যাকশন বা এলিমিনেশন বিক্রিয়া মানে হচ্ছে অপনয়ন বিক্রিয়া। এই বিক্রিয়ায় আমরা কি কি জানবো সেগুলো এই ক্লাসে আলোচনা হবে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। মূলত প্রথমত হচ্ছে যে অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন বিক্রিয়া কাকে বলে, এই বিষয়টা আমরা জানবো। প্রথমে দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়ায় কোনো জৈব অণুর পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত গ্রুপ বা পরমাণু অপসারিত হয়ে জৈব অণুতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তৈরি হয়। ইহাই অপনয়ন বিক্রিয়া বা বিটা অপনয়ন বিক্রিয়া নামে পরিচিত। তাহলে কি দেখলাম যে কোনো জৈব অণুতে একটা অর্গানিক কম্পাউন্ড, সাপোজ একটা অর্গানিক কম্পাউন্ড নিলাম CH2Cl, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। এবার এখানে লেখা আছে যে এই বিক্রিয়ায় কোনো জৈব অণুর পাশাপাশি দুটো কার্বন পরমাণু। এখানে আমরা দুটো কার্বন পরমাণু দেখছি, এখানে একটা গ্রুপ রয়েছে আর এখানে CH3CH2Cl, তার মানে এখানে একটা ক্লোরিন পরমাণু রয়েছে। এবার ক্লোরিন পরমাণুটাকে কি আমরা একটা গ্রুপ হিসাবে ইন্ডিকেট করব। কি হিসাবে? গ্রুপ, একটা গ্রুপ হিসাবে ইন্ডিকেট করব। এবার এই গ্রুপের ঠিক পাশে আরেকটা যে কার্বন পরমাণু রয়েছে তার সাথে যুক্ত কোনো গ্রুপ হতে পারে, হাইড্রোজেন হতে পারে বা আদার্স কোনো মূলক হতে পারে, সেগুলো অপসারিত হয়ে কি হবে? একটা অ্যালকিন তৈরি করবে। কি অ্যালকিন তৈরি করবে? CH2 ডাবল বন্ড CH2। তাহলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার সাথে অপনয়ন বিক্রিয়ার মূল পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়া একটা বেরিয়ে গিয়ে আর একটা আসতো, মানে একটা গ্রুপ বেরিয়ে গিয়ে অন্য কোনো একটা নিউক্লিওফাইলস বা অন্য কোনো একটা গ্রুপ এখানে কার্বন পরমাণুতে এসে ইনক্লুড হতো। এইখানটায় কি এখান থেকে এলিমিনেট মানে অপসারিত হয়ে যাবে, কোনো কিছুর নতুন সংযোজন হবে না। শুধুমাত্র কি বন্ধন, এক বন্ধন থেকে দ্বিবন্ধন বা দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধন হতে পারে। তাহলে এইটা ছিল এলিমিনেশন বিক্রিয়া বা অপনয়ন বিক্রিয়া। অপনয়ন বিক্রিয়াকে আমরা ক্যাটাগরাইজ বা ভাগ কি ভাবে করতে পারি? ভাগ মূলত তিন ভাগে করতে পারি। একটা হচ্ছে E1, যেটাকে এলিমিনেশন ইউনিমলিকুলার বলবো। একটাকে বলবো E2, যেটাকে বলবো এলিমিনেশন বায়োমলিকুলার। একটাকে বলছি E1CB, যেটাকে বলবো আমরা এলিমিনেশন ইউনিমলিকুলার কনজুগেট বেস রিঅ্যাকশন। তাহলে এটাকে আমরা কিভাবে জানবো? এটাকে জানবো অপনয়ন বিক্রিয়া একাণবিক, অপনয়ন বিক্রিয়া একাণবিক। এখানে হচ্ছে অপনয়ন বিক্রিয়া দ্বিআণবিক, আর এটা হচ্ছে অপনয়ন বিক্রিয়া একাণবিক, যেটাকে কনজুগেট বেস মানে অনুবন্ধী ক্ষারক। এই ছিল টোটাল বিক্রিয়ার নেমিং। তাহলে এলিমিনেশন E1 অপনয়ন বিক্রিয়া একাণবিক বিক্রিয়া, E2 অপনয়ন বিক্রিয়া দ্বিআণবিক বিক্রিয়া, E1CB অপনয়ন বিক্রিয়া একাণবিক অনুবন্ধী ক্ষারক। এইভাবে আমরা এই বিক্রিয়াকে তিনটে ভাগে ক্যাটাগরাইজ করি বা তিনটে ভাগে ভাগ করি। এখানে যেগুলো কমন বিষয়, যেগুলো তোমাদের পরীক্ষার আসার মতো বিষয়, সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা এখন E1 বা অপনয়ন বিক্রিয়া একাণবিক বা এলিমিনেশন রিঅ্যাকশন ইউনিমলিকুলার, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমত E1 বিক্রিয়া। E1 বিক্রিয়ার ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স কি, সেই বিষয়গুলো তো আমরা জানবো। এই বিক্রিয়া মূলত দুটি ধাপে সম্পন্ন হয়। ঠিক আছে, এটা টু স্টেপ প্রসেস, এটাকে আমরা টু স্টেপ প্রসেস বলবো। প্রসেস প্রথম ধাপে আলফা কার্বনের লিভিং গ্রুপ অপসারিত হয়, ইহা RDS বা হার নির্ণায়ক ধাপ। বাংলায় স্পষ্ট করে লেখা রয়েছে, তোমরা এই ক্যারেক্টারিস্টিক গুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো রিঅ্যাকশন করার বা রিঅ্যাকশন লেখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উৎপন্ন কার্বোক্যাটায়নের পাশের বিটা কার্বনের সঙ্গে যুক্ত H+ আয়নটি অপসারিত হয়ে কি হয়, দ্বিবন্ধন তৈরি করে, কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি করে। বিক্রিয়ার হার নির্ণায়ক ভাবে কেবলমাত্র সাবস্ট্রেট অংশগ্রহণ করে। তার মানে ওই কারণে যেহেতু শুধুমাত্র ওখানে এর আগে যে অপনয়ন বিক্রিয়া কেবলমাত্র একাণবিক বিক্রিয়া, এই কথাটা বলার মূল কারণ হচ্ছে যে এই বিক্রিয়ায় কেবলমাত্র সাবস্ট্রেট বা বিক্রিয়ক অংশগ্রহণ করে। কে অংশগ্রহণ করে? বিক্রিয়ক অংশগ্রহণ করে। ঠিক আছে, তাহলে বিক্রিয়ক অংশগ্রহণ করে। প্রথম ধাপে জানলাম যে এই বিক্রিয়া মূলত দুটি ধাপে সম্পন্ন হয়, তাহলে টু স্টেপ প্রসেস। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে আলফা কার্বন। এখন আলফা কার্বন বা বিটা কার্বন বা গামা কার্বন, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটা আমি একটু বলে দিই। সাপোজ তোমরা মনে করো যে CH3 CH2 CH2 এখানে কোনো একটা গ্রুপ লিখেছো। সাপোজ এখানে X কিছু একটা গ্রুপ, X মিন্স হ্যালোজেনকে আমরা ইন্ডিকেট করি, হ্যালোজেনের কিছু একটা গ্রুপ আছে। তাহলে X এখানে যে কোনো একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের রেসপেক্টে গ্রুপের সাথে সরাসরি যে কার্বনটা যুক্ত সেই কার্বনটাকে বলবো আমরা আলফা কার্বন। ঠিক আছে, তারপরে যে কার্বনটা যুক্ত সেইটাকে আমরা বলবো বিটা কার্বন, তারপরে কার্বনটা যেটা যুক্ত সেটাকে বলবো আমরা কি, গামা কার্বন। তাহলে আলফা কার্বন, বিটা কার্বন এবং গামা কার্বন কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা বুঝতে পারলাম যে কোন গ্রুপ বা কোন মূলকের সাথে যে কার্বনটা সরাসরি যুক্ত সেই কার্বনটাকে আমরা আলফা কার্বন হিসেবে নোটিফাই করব বা আলফা কার্বন হিসেবে উল্লেখ করব। দ্বিতীয়তে বিটা কার্বন হিসেবে কোনটা, যে কার্বনটা আলফার ঠিক পরবর্তী কার্বন পরমাণু, সেই কার্বন পরমাণুটাকে আমরা বিটা কার্বন পরমাণু হিসেবে চিহ্নিত করব। তারপরে গামা, তারপরে ডেল্টা, এইভাবে এন্ড সো অন চলতেই থাকবে। ঠিক আছে, এবার আমরা এখানে জানতে পারলাম যে এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, কার্বোক্যাটায়নের পাশের বিটা কার্বনের সঙ্গে যুক্ত H পরমাণু অপসারিত হয়ে কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হয় এবং বিক্রিয়া হার নির্ণায়ক ভাবে কেবলমাত্র সাবস্ট্রেট বা বিক্রিয়া অংশগ্রহণ করে। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা কি হবে, রিঅ্যাকশন মেকানিজম। তাহলে দুটো ধাপ, তাহলে স্টেপ 1 এ কি হবে, প্রথম ধাপ বা স্টেপ 1 এ প্রথম ধাপ, এটাকে আমরা লিখব স্টেপ 1। স্টেপ 1, স্টেপ 1 এ কি লিখব, স্টেপ 1 এ প্রথমে আমরা যে কোনো একটা অ্যালকিল হ্যালাইডকে চুজ করি, CH3 CH2 Cl। ঠিক আছে, তাহলে প্রথম ধাপে লিভিং গ্রুপ, এখানে এক ক্লোরিন একটা লিভিং গ্রুপ হিসেবে ধরছি, তাহলে লিভিং গ্রুপ অপসারিত হলো। লিভিং গ্রুপ অপসারিত হলে কি হবে, আমরা সব সময় জানলাম যে লিভিং গ্রুপ অপসারিত হয়ে একটা যখন অপসারিত হবে তখন তার যে পুরো বন্ডের ইলেকট্রন, সেই বন্ডের ইলেকট্রন নিয়ে অপসারিত হয়। তাহলে বন্ডের ইলেকট্রন নিয়ে যদি অপসারিত হয় তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, বন্ডের ইলেকট্রন নিয়ে অপসারিত হলে সেক্ষেত্রে আজ এটা Cl- হিসাবে বেরিয়ে যাবে। তাহলে এখানে Cl- হিসাবে বেরিয়ে গেলে কার্বন কি ইলেকট্রন ঘাটতিতে থাকবে, তাহলে আমরা এখানে CH3 CH2 এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো। দ্বিতীয় ধাপে কি হবে, কার্বোক্যাটায়নের পাশের কার্বন থেকে বলা হয়েছে, তাহলে কার্বোক্যাটায়নটা নিশ্চয়ই এটা আলফা কার্বন, এর পাশের কার্বনটা কি বিটা কার্বন, তাহলে এই বিটা কার্বন থেকে কি হবে, বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে। তাহলে দ্বিতীয় ধাপে, দ্বিতীয় ধাপ এটাকে আমরা এইভাবে লিখবো, এই কার্বনটা এখানে এলো, তাহলে এটা অ্যাজ এ H+ হিসাবে বাইরে বেরিয়ে গেল। তাহলে CH2 এই ইথিলিনটা তৈরি হলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এই কার্বোক্যাটায়নের পাশের কার্বন কোনটা, এইটা। এখান থেকে একটা হাইড্রোজেন H+ প্রোটন অপসারণ হবে, তাহলে প্রোটন অপসারণ হলে কি এই বন্ডটা এখানে শিফট করবে, এই বন্ডটা এখানে শিফট করাটা এটাকে বলা হয় কি বলা হয়, বন্ড শিফট। কি বলা হয় এটাকে, বন্ড শিফট। এই ঘটনা এই যেখান থেকে প্রথম কার্বন থেকে দ্বিতীয় কার্বন, এই যে বন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হচ্ছে, এটাকে বলা হয় বন্ডের শিফট। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ধাপে দেখতে পেলাম যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, কার্বোক্যাটায়নের ঠিক পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত একটা অ্যালকিন তৈরি হবে। তাহলে ইয়ন এলিমিনেশন বিক্রিয়া কি জানতে পারলাম, ইয়ন এলিমিনেশন বিক্রিয়া জানতে পারলাম যে একটা লিভিং গ্রুপ সেটা অপসারিত হয়ে কি হয়, লিভিং গ্রুপ অপসারিত হয়ে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় সেই কার্বোক্যাটায়নটা আর স্টেবিলিটি প্রদান করার জন্য ঠিক পাশের কার্বন থেকে একটা কি হাইড্রোজেন পরমাণু অপসারিত হবে, H+ আয়ন প্রোটন অপসারিত হবে, সেই প্রোটনটা অপসারিত হয়ে কি হবে, একটা অ্যালকিন তৈরি হবে। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে যে এইখানটায় আমরা একটা বিষয় লক্ষ্য করলাম
যে কার্বোক্যাটায়ন ফরমেশন হচ্ছে। তাহলে এরকম একটা এক্সাম্পল আমি এখানে আলোচনা করছি, ঠিক আছে। বিক্রিয়ার ক্রিয়া কৌশলে এটা কি টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, এটা তোমরা সবাই জানো, আইউপ্যাক নোমেনক্লেচারে পড়ানো হয়েছে। টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল একে কনসেন্ট্রেট H2SO4, কনসেন্ট্রেট H2SO4 এটার সাথে রিঅ্যাকশন করালে কি হবে, কনসেন্ট্রেট H2SO4 গাঢ় H2SO4 এর সাথে রিঅ্যাকশন করে একে যদি হিট করাও তাহলে কি প্রোডাক্ট উৎপন্ন হবে, সলভস। এটা এলিমিনেশন রিঅ্যাকশনস হবে। এলিমিনেশন রিঅ্যাকশনটা কিভাবে হবে, যে H2SO4 ইজ দ্য সোর্স অফ প্রোটন, প্রোটনের সোর্স হিসেবে কাজ করে H2SO4 অ্যাসিড, তাহলে কি হবে যে OH আছে, এই OH এ H+ আয়নটা কি হবে, প্রোটনেশন হবে। তাহলে যেটা হচ্ছে যে প্রোটনেশন হওয়ার পরে কি ওটা গুড লিভিং গ্রুপে পরিণত হবে। তাহলে রিঅ্যাকশনটা যেটা হবে যে CH3 C CH3 CH3 OH, এটা H+, এইখানটাই হলো H+ এর এটা প্রোটনেশন হলো C CH3 CH3 CH3, এটা হচ্ছে OH2, এটা লিভিং গ্রুপ হিসেবে বাইরে বেরিয়ে গেল। লিভিং গ্রুপ হিসেবে বাইরে বেরিয়ে গেলে কি হবে, এখানে একটা কার্বোক্যাটায়ন জেনারেশন হচ্ছে CH3 C CH3 প্লাস এটা হচ্ছে CH3। তাহলে এটা হচ্ছে টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন। তাহলে এই টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নটাকে কি হচ্ছে যে এটা রেসপেক্টে বিটা কার্বন থেকে, তাহলে এটা রেসপেক্টে বিটা কার্বন আইদার এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, যে কোনো একটা হতে পারে। তাহলে যে কোনো এক জায়গা থেকে যদি আমি হাইড্রোজেনকে পাঠিয়ে দিই, তাহলে যে কোনো এক জায়গা থেকে হাইড্রোজেনকে যদি লস করাই তাহলে কি হবে, হাইড্রোজেনকে লস করালে এটা এখানে চলে আসবে বন্ড, তাহলে H+ আয়নটা বেরিয়ে গেল বাইরে। তাহলে H+ আয়নটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এখানটায় কি হবে, একটা অ্যালকিন তৈরি হবে CH3 CH3, এই জায়গাটায় ডাবল বন্ড হয়ে যাবে কারণ এখান থেকে বন্ডটাকে এখানে মুভ করেছে, H+ আয়ন হিসেবে বেরিয়ে গেছে, দিয়ে এটা অ্যালকিন তৈরি হলো। তাহলে এটা কি 2-মিথাইল প্রোপিন, এটার নাম হচ্ছে 2-মিথাইল প্রোপিন। তাহলে বিক্রিয়ার ক্রিয়া কৌশলে জানতে পারলাম যে প্রথম ধাপে লিভিং গ্রুপটা অপসারিত হয়, লিভিং গ্রুপটা অপসারিত হওয়ার ফলে দ্বিতীয় ধাপে কি কার্বোক্যাটায়ন তৈরি, কার্বোক্যাটায়নের ঠিক বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন কি হয় H+ বা প্রোটন অপসারিত হয়ে যায়, প্রোটনটা অপসারিত হওয়ার ফলে একটা অ্যালকিন তৈরি হয়। তাহলে এটাকে আমরা কি বিক্রিয়া হিসেবে জানবো, বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। এটাকে কি হিসেবে জানবো, বিটা অপনয়ন বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিটা অপনয়ন বিক্রিয়া। তাহলে এটাকে কি বিক্রিয়া হিসেবে জানবো, বিটা এলিমিনেশন রিঅ্যাকশন বা বিটা অপনয়ন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এটা আমরা মনে রাখবো। তাহলে এই ছিল বিক্রিয়ার ক্রিয়া কৌশল, যেখান থেকে একটা কিভাবে পুরো রিঅ্যাকশনটা হচ্ছে। তাহলে আমরা জানলাম যে অ্যালকিল হ্যালাইড থেকে কি হয়, অপনয়ন বিক্রিয়া। এটা হচ্ছে সলভেন্ট হিসেবে অ্যালকোহলিক KOH তোমাকে দেওয়া থাকতে পারে মিডিয়ামে, ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে। এবার রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন এখানে কি সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে। আমি একটা एग्जांपल নিয়েছিলাম যে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে আমি যদি এই রিঅ্যাকশনটাকে আমি এইভাবে লিখি CH3 C CH3 CH3 OH, এই রিঅ্যাকশনটা এই বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্টটা হচ্ছে এইটা। এই রিঅ্যাকট্যান্টটা এখানে রয়েছে, এটার সাথে কনসেন্ট্রেট H2SO4 রিঅ্যাকশনস করা, H2SO4 এর রিঅ্যাকশনস হচ্ছে, দিয়ে আলটিমেট যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে CH3 C CH3 CH2 2-মিথাইল প্রোপিন। তাহলে এই পুরো রিঅ্যাকশনটা, রেট অফ রিঅ্যাকশনটা কিসের উপর ডিপেন্ড করবে, পুরো রেট অফ, এটা হচ্ছে E1 রিঅ্যাকশন, এই E1 রিঅ্যাকশনের পুরো রেট অফ রিঅ্যাকশনটা হচ্ছে এই রিঅ্যাকট্যান্টটার উপর ডিপেন্ড করবে। ওই কারণে রেট অফ রিঅ্যাকশন বিক্রিয়ার হার সমান K = এটা। ওই কারণে যেহেতু শুধুমাত্র একটি পদার্থের উপর ডিপেন্ড করছে, শুধুমাত্র রিঅ্যাকট্যান্টের উপর ডিপেন্ড করছে, তাই এটাকে আমরা বলবো ইউনিমলিকুলার রিঅ্যাকশনস, ঠিক আছে। এই কারণে আমরা এটাকে E1 রিঅ্যাকশন বা 1 স্ট্যান্ডস ফর কি ইউনিমলিকুলার রিঅ্যাকশন বলবো, রিঅ্যাকশন বা একাণবিক বিক্রিয়া, একাণবিক বিক্রিয়া বলবো, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে তোমাদের সামনে আলোচনা হবে E2 বিক্রিয়া। E2 বিক্রিয়া কি, E2 হচ্ছে এলিমিনেশন বাইমলিকুলার রিঅ্যাকশনস। 2 যেটা রয়েছে, এই যে 2 স্ট্যান্ডস ফর হচ্ছে বাইমলিকুলার রিঅ্যাকশনস, বাইমলিকুলার রিঅ্যাকশন। তাহলে বায়োমলিকুলার রিঅ্যাকশন মানে হচ্ছে দ্বিআণবিক বিক্রিয়া। তাহলে এটা নিশ্চয়ই দুটো পদার্থের উপর ডিপেন্ড করবে, রিঅ্যাকট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ কি
নিউক্লিওফাইল বা ক্ষারক দুটোর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এই বিক্রিয়ার ক্রিয়া কৌশলটি একটি ধাপে সম্পন্ন হয়, এটা SN2 এর মতোই কি হয়, একটি ধাপে সম্পন্ন হয়। এর আগের বিক্রিয়াটা E1 টা লুকস লাইক SN1, ঠিক আছে। বিটা কার্বন থেকে ক্ষারক দ্বারা প্রোটন এবং আলফা কার্বন থেকে লিভিং গ্রুপ হিসাবে একটি পরমাণু বা গ্রুপ বিচ্ছিন্ন হয়ে একটি ট্রানজিশন স্টেট তৈরি হয়। ওখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, এখানে একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে। লিভিং গ্রুপ অপসারণ এবং বিটা কার্বনের অপসারণ পরস্পরের বিপরীত দিক থেকে হয়। তাহলে এটাকে ডিটেলসে জানার জন্য আমাকে পরস্পর একটা রিঅ্যাকশন মেকানিজমে যেতে হবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এই বিক্রিয়াটি কি হচ্ছে, একটি মাত্র ধাপে সম্পন্ন হয়। তাহলে এবার আমরা পরবর্তীতে এটা আমরা কি করব, এই রিঅ্যাকশন মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা সম্পর্কে জানবো। বিক্রিয়ার ক্রিয়া কৌশলে আমরা প্রথমে একটা অ্যালকিল হ্যালাইডকে নিই, CH3 CH Br CH3, ঠিক আছে। এটাকে নিলাম আমরা, এটার রেসপেক্টে এটা আলফা কার্বন, এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন, এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। রিঅ্যাকশনের বৈশিষ্ট্য কি বলা হয়েছে, যে বিটা কার্বন থেকে ক্ষারক দ্বারা একটা প্রোটন এবং আলফা কার্বন থেকে লিভিং গ্রুপ পরমাণু হিসাবে গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা ট্রানজিশন স্টেট তৈরি করে, ঠিক আছে। এবার এই বিষয়টা আলোচনা করার ক্ষেত্রে যেটা করতে হবে আমাকে কি, যে এটা বিটা কার্বন, তাহলে আলফা কার্বন থেকে লিভিং গ্রুপ অপসারিত হবে, বিটা কার্বন থেকে প্রোটন। এই বিক্রিয়াটা অ্যালকোহলিক KOH এর উপস্থিতিতে সম্পন্ন করা হয়, অ্যালকোহলিক KOH। তাহলে KOH কি হয়ে যায়, K প্লাস প্লাস OH মাইনাস। তাহলে এই OH মাইনাসটা কি করবে, বিটা কার্বন যে কোনো একটা বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নেবে। তাহলে এটা আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি, যেহেতু এটাও বিটা কার্বন এটাও বিটা কার্বন, তো সেক্ষেত্রে কি হবে, এই OH-টা এই প্রোটনটাকে নেবে, এখানকার যে OH-টা রয়েছে সেই OH-টা কি এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। যেহেতু বিটা কার্বন এই লিভিং গ্রুপের রেসপেক্টে এটা আলফা কার্বন, আলফা কার্বনের সাথে এটা হচ্ছে কি বিটা কার্বন, তাহলে বিটা কার্বন থেকে প্রোটন নিল, এই বন্ডটা এখানে এলো, এটা খুলে বাইরে গেল। তাহলে যে ট্রানজিশন স্টেটটা তৈরি হবে সেই ট্রানজিশন স্টেটটা কি তৈরি হবে, CH2। তাহলে এখানে এই বন্ডটা ভাঙলো, ভেঙে এখানে H একটা OH তৈরি হলো। এখানে আগে থেকে বন্ড ছিল, একটা নতুন বন্ড ফরমেশন হলো CH, এখানে ব্রোমিন আর এখানে CH3। তাহলে এই যে ট্রানজিশন স্টেট এটাকে বলছি আমরা কি, ট্রানজিশন স্টেট। ফাইনাল স্টেটে কি হয়, লিভিং গ্রুপ ব্রোমিনের অপসারণ হয়, ব্রোমিনের অপসারণ হওয়ার পর কি হচ্ছে, একটা অ্যালকিন তৈরি হচ্ছে। অ্যালকিনটা কি তৈরি হচ্ছে, CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। তাহলে এই যে অ্যালকিনটা তৈরি হলো, এই অ্যালকিনটা আমরা পাবো আফটার এন্ড অফ দ্য রিঅ্যাকশন, বিক্রিয়া শেষে। এখন এখানে যে ব্রোমিন লিভিং গ্রুপ, এই লিভিং গ্রুপ এবং এই যে বেস, এই বেসটা খুব একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আলফা কার্বন পরমাণু থেকে কত সহজে লিভিং গ্রুপ অপসারণ হবে, আর ঠিক একইভাবে যে বিটা কার্বন পরমাণু রয়েছে সেই বিটা কার্বন থেকে যত বেশি স্ট্রং বেস হবে কত সহজে প্রোটনে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে। কারণ প্রোটন অ্যাবস্ট্রাক্ট এবং লিভিং গ্রুপের অপসারণ দুটো যেহেতু সাইমালটেনিয়াস প্রসেস, দুটো যেহেতু একই সাথে হয়, তাহলে এইটা দুটোর রোল খুব গুরুত্বপূর্ণ এখানটাই রয়েছে, ঠিক আছে, এই বিক্রিয়াতে রয়েছে। এবার এখান থেকে তাহলে কি প্রোটন অ্যাবস্ট্রাক্ট হওয়ার সাথে সাথে এই বন্ডটা কি আলফা কার্বনের বন্ডে শিফট করবে। একই রকম ভাবে যদি আমি এই দিক থেকে প্রোটনটা নিতাম তাহলে এখান থেকে প্রোটনটা চলে যেত OH এর সাথে অ্যাজ এ ওয়াটার মলিকুল বাইরে বেরিয়ে যেত, এখানকার যে বন্ডটা সেটা এই কার্বনে শিফট করতো। তাহলে আলটিমেট এই কার্বনে শিফট করা যায়, এই কার্বনে শিফট করা কি দুটো একই ব্যাপার। তাহলে এই ছিল রিঅ্যাকশন মেকানিজমটা। রিঅ্যাকশন মেকানিজম বা বিক্রিয়ার হারে কি আছে, যে দুটো মাত্র পদার্থের উপর নির্ভর করে, ওটা আমি পরবর্তী একটা স্লাইড আছে। E2 বিক্রিয়ার ক্রিয়া কৌশলে ত্রিমাত্রিক রসায়ন। তাহলে এর আগে আমরা যেটা পড়লাম যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড থেকে যে লিভিং গ্রুপ এবং হাইড্রোজেন পরমাণুটা, আলফা কার্বন থেকে যে হাইড্রোজেন পরমাণুটা যাবে, আলফা কার্বন থেকে যে লিভিং গ্রুপটা যাবে এবং বিটা কার্বন থেকে যে হাইড্রোজেন পরমাণুটা যাবে সেটা কিন্তু পরস্পরের অ্যান্টি পজিশন থাকবে, মানে অপোজিট পজিশনে থাকবে। একটা এক্সাম্পল দিলে সহজেই বুঝতে পারবে, যে এখানটায় CH3 ধরো এই কম্পাউন্ডটা, এখানটায় H রয়েছে, তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে
এটাকে যদি ইন দা প্রেজেন্স অফ বেস, যে কোনো অ্যালকোহলিক বেসের উপর দিয়ে রিয়াকশন করানো হয়, তাহলে যে কোনো অ্যালকোহলিক বেসের উপর দিয়ে যদি রিয়াকশন করে তাহলে কি হবে, বেসটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করবে কোন দিক থেকে, ব্রোমিন যেদিকে আছে তার অপোজিট দিক থেকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ড্যাশ, এটাকে এটা স্টিরিওকেমিস্ট্রির কনফিগারেশন। হ্যাঁ, তো সেই কনফিগারেশনে যদি কোথাও দুটো গ্রুপ, তার মানে এটা কি, এটা সলিড লাইন যেটা আছে, আর যেটা এ দেওয়া রয়েছে, ড্যাশ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ঠিক তার অপোজিট দিকে অবস্থান করছে। তাহলে যেহেতু অপোজিট দিকে অবস্থান করছে তাহলে ও এইচ, তার মানে এখান থেকে কি এইচটা যাবে, তাহলে আলটিমেট প্রোডাক্টটা কি তৈরি হবে, আলটিমেট প্রোডাক্টটা তৈরি হবে যে CH3 C2H5 ডাবল বন্ড C, এটা হচ্ছে CH3 আর এটা হচ্ছে C2H5। এখানে একটু কারেকশন করে নিতে হবে, এই কার্বনে এটা অ্যারো লাইন হবে, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এই প্রোডাক্টটা আলটিমেট তৈরি হবে, ঠিক আছে। তাহলে এটার অপোজিট দিক থেকে আছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে সব সময় মনে রাখতে হবে যে যেটা স্টিরিওকেমিস্ট্রি, ত্রিমাত্রিক রসায়ন বা স্টিরিওকেমিস্ট্রি জানতে চাওয়া হবে E2 রিঅ্যাকশনের ক্রিয়া কৌশলের ক্ষেত্রে, যখন যেটা ডটের সাথে লিভিং গ্রুপ যেটা যুক্ত থাকবে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে ডট দিয়ে, যেটার সাথে লিভিং গ্রুপ, আর যেটাকে এইভাবে লেখা থাকবে যে সলিড স্পেস দিয়ে, এই সলিড স্পেসের ক্ষেত্রে মোটা করে লেখা থাকবে, তখন ওটা ভেবে নিব যে লিভিং গ্রুপের ঠিক অপোজিট দিকে ওই গ্রুপটা বা হাইড্রোজেন পরমাণুটা রয়েছে। অনরিলেটেড হাইড্রোজেনের ক্ষেত্রে দেখবো যে উইথ রেসপেক্ট টু বিটা কার্বন, তাহলে এটা আলফা, এটা বিটা, যেহেতু এখানে লিভিং গ্রুপ যুক্ত রয়েছে তাহলে লিভিং গ্রুপের রেসপেক্ট এটা আলফা, এটা বিটা। এই ভেবে আমি সেটাকে ভেবে নেব যে এটা রয়েছে বিটা হাইড্রোজেন আর এটা রয়েছে আলফা লিভিং গ্রুপ, আর লিভিং গ্রুপ অপসারিত হয়ে গেছে, এইটা তৈরি হয়েছে, ঠিক আছে। এটাই মূলত স্টিরিওকেমিস্ট্রি। অনেক সময় প্রশ্ন দেয় যে সিস প্রোডাক্ট তৈরি হবে না ট্রান্স প্রোডাক্ট তৈরি হবে, সেক্ষেত্রে যদি সিস থাকে তাহলে সেক্ষেত্রে ট্রান্স প্রোডাক্ট তৈরি হয়, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। নেক্সট রয়েছে যে সেটজেপ রুলটা কি, E2 বিক্রিয়ার ক্ষেত্রে যে মোট সাবস্টিটিউটেড প্রোডাক্ট, অধিক প্রতিস্থাপিত যৌগ কোনটা, এই বিষয়ে সেটজেপ একটা রুলস দিয়েছিল। কিরকম বিষয়টা, আমি একটা অ্যালকিন নিলে উদাহরণটা বুঝতে পারবে যে সেটজেপ রুলটা কি। সেটজেপ রুলটা হচ্ছে যে সেই বিক্রিয়াজাত পদার্থটি বেশি পরিমাণে উৎপন্ন হবে যেখানে কি হচ্ছে যে কার্বনে মিথাইল গ্রুপের সংখ্যা বেশি থাকবে, বা যে অ্যালকিনটিতে মিথাইল গ্রুপের সংখ্যা বেশি থাকবে সেটি হবে অধিক প্রতিস্থাপিত যৌগ, ঠিক আছে। এটা হচ্ছে সেটজেপ রুল। তাহলে সেটজেপ রুলের একটা এক্সপ্লেনেশন দিলে বুঝতে পারবে যে CH3, আমি এই এক্সাম্পলটা নিলাম, ঠিক আছে। তাহলে আলফা কার্বন এটা, বিটা কার্বন এটা, বিটা কার্বন এটা। প্রশ্ন হচ্ছে যে কোন হাইড্রোজেনটা নিলে অধিক প্রতিস্থাপিত যৌগ উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে এই বিটা কার্বনটা নিলে নাম্বার অফ অ্যালকিল গ্রুপ বেশি হচ্ছে না এই বিটা কার্বনটা নিলে নাম্বার অফ অ্যালকিল গ্রুপ বেশি হচ্ছে, সেক্ষেত্রে সেটা আমাদের এক্সামিন করতে হবে, পরীক্ষা করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে দেখতে পাই, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, CH2H, এটাকে আমরা লিখছি CH(Br), এটাকে লিখছি CH3, OH মাইনাস একটা বেস দিয়েছে, এই বেসটা এখান থেকে আবস্ট্রাক্ট করছে, OH মাইনাস একটা বেস দিয়েছে, এখান থেকে এই প্রোটনটাকে আবস্ট্রাক্ট করছে। তাহলে এখান থেকে যদি এখানে এটা ডাবল বন্ড আসে আর এখান থেকে যদি এখানে এটা ডাবল বন্ড আসে, তাহলে এটা 1 নম্বর পাথ হয়, এটা 2 নম্বর পাথ হয়। তাহলে দুটো রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে, 1 নম্বর আর 2 নম্বর পাথওয়ের ক্ষেত্রে যদি 1 নম্বর পাথওয়ে থেকে হাইড্রোজেনটা বেসটা অ্যাবস্ট্রাক্ট করে, তাহলে কি হবে, বেসটা যদি অ্যাবস্ট্রাক্ট করে তাহলে এটা হয়ে যাচ্ছে CH2 ডাবল বন্ড CH, তারপরে কি আছে CH2 ডাবল বন্ড CH2 CH3। যদি এইখান থেকে প্রোটনটা নেই তাহলে এটা CH3 থেকে যাবে, তাহলে এখান থেকে এটা CH3 থাকবে, CH3 থাকলে কি হচ্ছে, CH3 থাকার পর এটা CH ডাবল বন্ড CH3। তাহলে এখানে আলটিমেট কি দেখতে পেলাম, এখানে আলটিমেট দেখতে পেলাম যে নাম্বার অফ অ্যালকিল গ্রুপস ডাবল বন্ড এখানে একটাই রয়েছে আর এখানে কটা রয়েছে, দুটো। তাহলে যেখানে নাম্বার অফ অ্যালকিল গ্রুপস বা মিথাইল গ্রুপ সংখ্যা বা ইথাইল গ্রুপের সংখ্যা বেশি থাকবে সেটা হবে কি
অধিক প্রতিস্থাপিত যৌগ। তাহলে এখানে অ্যালকিল গ্রুপ কি, দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর সাথে অ্যালকিল গ্রুপ দুটো, আর এখানে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর সাথে অ্যালকাইল গ্রুপ একটাই রয়েছে। সুতরাং অধিক প্রতিস্থাপিত যৌগ এটাই হবে, এটাই হচ্ছে সেটজ্যাপ নিয়ম। ঠিক আছে, তো হ্যাঁ, এখানে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যেগুলো প্র্যাকটিস করলে হয়তো ডাউট আরো সলভ হবে। ঠিক আছে, তো বেশি বেশি করে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। আমি মূল নিয়মটা বলে দিলাম যে বিটা কার্বনের রেসপেক্টে দেখতে হবে যে কোনটা অধিক প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে অধিক প্রতিস্থাপিত কিভাবে বুঝবে, যে নাম্বার অফ মিথাইল গ্রুপস দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যত বেশি থাকবে সেটাই হবে অধিক প্রতিস্থাপিত। ঠিক আছে, বিভিন্ন প্রকার অ্যালকিল হ্যালাইডের অপনয়নের ক্রম এখানে দেখতে হবে যে অ্যালকিল হ্যালাইড, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্লোরিন রয়েছে, এখানে হচ্ছে ইথাইল ক্লোরাইড, এখানে হচ্ছে আইসোপ্রোপাইল ক্লোরাইড, এখানে টার্বিউটাইল ক্লোরাইড। তাহলে এই অ্যালকিল হ্যালাইড গুলির ক্রম কি হবে, এখান থেকে দেখতে হবে যে লিভিং গ্রুপটা বেরিয়ে যাওয়ার পর কোনটা বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন তৈরি করছে। তাহলে এখান থেকে লিভিং গ্রুপ যদি বেরিয়ে যায় তাহলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা কি তৈরি হবে, CH3 CH2+, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এখান থেকে যদি এই ক্লোরিনটা বেরিয়ে যায়, তাহলে এই ক্লোরিনটা যদি বাইরে বেরিয়ে যায় এই যে Cl-, তাহলে এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা কি CH3 CH3। তাহলে এটা ক ডিগ্রি, এটা আমরা এর পাশে দুটো কার্বন আছে মানে 2 ডিগ্রি, গুলো আমরা শিখিয়েছি। এখান থেকে যদি এই কার্বনটা বেরিয়ে যায় তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা ক ডিগ্রি, CH3 C প্লাস CH3 আর CH3। তাহলে এটা ক ডিগ্রি, এটা 3 ডিগ্রি। তাহলে সব থেকে বেশি স্টেবল কোনটা, 3 ডিগ্রি। তাহলে ক্রমটা অর্ডারটা হচ্ছে এটা 1, এটা 2, এটা 3। তাহলে অ্যালকিল হ্যালাইডের অর্ডার কি হবে, অ্যালকিল হ্যালাইডের অপনয়নের অর্ডার হবে 3 greater than 2 greater than 1। তাহলে এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডের অপনয়নের ক্রম। ঠিক আছে, অর্ডার হবে, লিখে দেওয়া ছিল, আমি আবারও লিখে দিলাম। এবার RCl RB আর RI, এখানে দেখতে হবে যে লিভিং তিনটে অ্যালকিল গ্রুপ যদি সেম হয় কিন্তু লিভিং গ্রুপ যদি আলাদা হয়, তাহলে লিভিং গ্রুপ আলাদা হওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে কার লিভিং গ্রুপ টেন্ডেন্সি বেশি, যারা আকারে বড় হয়, যারাকে সহজেই পোলারাইজড করা যায় তারা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আয়োডিন আকারে বড়, একে সহজেই পোলারাইজড করা যাবে। তাহলে এখান থেকে লিভিং গ্রুপ যত সহজে বেরিয়ে যাবে সেটা তত ভালো কার্বোক্যাটায়ন তৈরি হবে। ওই কারণে যেটা হচ্ছে, সরি কার্বোক্যাটায়ন বলছেন এটা, হ্যাঁ লিভিং গ্রুপ দুটোর ক্ষেত্রেই SN1 E1 এবং E2 দুটোর ক্ষেত্রেই একই জিনিস হবে। মানে যখন কনজুগেট বেস তৈরি হবে, বেস তৈরি হওয়ার জন্য লিভিং গ্রুপটাকে খুব ভালো লিভিং গ্রুপ হতে হবে। আর কার্বোক্যাটায়ন জেনারেটের ক্ষেত্রে যেটা E1 রিঅ্যাকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু লিভিং গ্রুপটাকে খুব ভালো লিভিং গ্রুপ হতে হবে। তাহলে যে অ্যালকিল হ্যালাইডটাকে নিই না কেন, লিভিং গ্রুপের ক্যাটাগরিটা হতে হবে বেস্ট ক্যাটাগরি লিভিং গ্রুপ। ঠিক আছে, ওই কারণে লিভিং গ্রুপ যদি অ্যালকাইল গ্রুপটা সেম থাকে তাহলে সেক্ষেত্রে যে লিভিং গ্রুপটা আছে, লিভিং গ্রুপের অর্ডারটা এটা হবে, আয়োডিন যেটা সেটা সব থেকে বেশি হবে। ঠিক আছে, এবার E1CB রিঅ্যাকশন, এলিমিনেশন ইউনিমলিকুলার কনজুগেট বেস রিঅ্যাকশন। প্রথমে আমাদের একটা কনজুগেট বেসের ধারণাটা নিতে হবে। কনজুগেট বেসের ধারণাটা কি, কনজুগেট বেস বা এটাকে অনুবন্ধী ক্ষারক বলা হয়। ঠিক আছে, অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারক মানে হচ্ছে HCl, এটা ভাঙলে কি হয় H প্লাস প্লাস Cl মাইনাস, এটাকে বলা হবে কনজুগেট বেস। ঠিক আছে, CH3 COH, এখান থেকে কি বেরিয়ে গেল, এখান থেকে H প্লাস প্লাস CH3 COO মাইনাস, এই COO মাইনাসটাকে কি বলবো আমরা, কনজুগেট বেস বলবো। তাহলে যে কোনো অ্যাসিড যেখান থেকে H প্লাস বা প্রোটন বেরিয়ে যাওয়ার পর যে মাইনাস পোরশন বা অ্যানায়ন পার্টটা, সেটাকে আমরা কনজুগেট বেস বলবো। তার আলফা কার্বনের যুক্ত লিভিং গ্রুপটি দুর্বল প্রকৃতির হতে হবে, বিটা হাইড্রোজেনের পরমাণুটি আম্লিক প্রকৃতির হবে। প্রথম ধাপ সাবস্ট্রেটের বিটা হাইড্রোজেনটি ক্ষারক দ্বারা অপসারিত হয় এবং একটি অনুবন্ধী ক্ষারক তৈরি করে। দ্বিতীয় ধাপে কার্বন থেকে লিভিং গ্রুপ অপসারিত হয়ে অ্যালকিন তৈরি হয় এবং তৃতীয় ধাপটি হার নির্ণায়ক ধাপ। ঠিক আছে, দ্বিতীয় ধাপটি হার নির্ণায়ক ধাপ। তাহলে এই 5টা প্রসেস। তাহলে প্রথম ধাপ কি, আলফা কার্বন এর সাথে যুক্ত গ্রুপটি দুর্বল প্রকৃতির হতে হবে। ঠিক আছে, বিটা হাইড্রোজেন পরমাণুটি আম্লিক প্রকৃতির হতে হবে এবং প্রথম ধাপ সাবস্ট্রেটের হাইড্রোজেনটি ক্ষারক দ্বারা অপসারিত হয় এবং একটি অনুবন্ধী ক্ষারক তৈরি করে। তাহলে এই বিক্রিয়ার মেকানিজম, ক্রাইটেরিয়া গুলো জানার জন্য আমাকে এতে যেতে হবে। কোথায় যেতে হবে, ক্রিয়া কৌশলে। তাহলে আমি একটা লিখছি, অর্গানিক কম্পাউন্ড ClC, এখানে একটা হাইড্রোজেন। তাহলে ফ্লোরিন আমরা জানি লিভিং গ্রুপ, দুর্বল লিভিং গ্রুপ, কারণ লিভিং গ্রুপের ক্রাইটেরিয়া আমরা জানি কে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে সব থেকে ভালো লিভিং গ্রুপ কে আয়োডিন, সব থেকে দুর্বল লিভিং গ্রুপ কে ফ্লোরিন। ঠিক আছে, তাহলে
এখানে লিভিং গ্রুপের প্রকৃতিটা হচ্ছে সব থেকে কার দুর্বল, একটা বেস থাকবে, বেসটা কি করবে, বেসটা CH3O মাইনাস, আমি একটা বেস নিলাম, এই বেসটা কি করবে, এই বেসটা এই প্রোটনটাকে নেবে, এই প্রোটনটাকে নেওয়ার পর কি হবে, প্রোটনটাকে নেওয়ার পর একটা কনজুগেট বেস তৈরি করবে। কিরকম কনজুগেট বেস তৈরি করবে, CCl এই কনজুগেট বেস, তারপর কি হলো, কনজুগেট বেসটা তৈরি করার পরে CFF, এই কনজুগেট বেসের যে কার্বন আয়নটা তৈরি করলো, সেই কার্বন আয়নটা কি এখান থেকে দিয়ে যে দুর্বল লিভিং গ্রুপ, সেই লিভিং গ্রুপটা বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে গিয়ে একটা কি তৈরি করবে, CCl এই কম্পাউন্ডটা তৈরি করবে। তাহলে এটাই হচ্ছে বিক্রিয়া E1CB বিক্রিয়ার মেকানিজম। তাহলে প্রথমে কি হবে, বেস সি, যে কোনো একটা বেস মাধ্যমে দেওয়া থাকবে, এটা তোমাদের CH3O মাইনাস K প্লাস এরকম একটা বেস দেওয়া থাকতে পারে। এই বেসটা কি করবে, যেটা বিটা কার্বন তার অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে, সব সময় যাতে মাথায় থাকে অ্যাসিডিক হাইড্রোজেন। অ্যাসিডিক হাইড্রোজেন কি করে বুঝবো, এদিকে দুটো ক্লোরিন আছে, সেটা কি হবে, মাইনাস আই ইফেক্টের সাহায্যে ইলেকট্রন উইথড্র করবে, এদিকে তিনটে ফ্লোরিন আছে, তার ফলে কি এই হাইড্রোজেনটাই সব থেকে হাইলি অ্যাসিডিক হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে কে একটা বেস অ্যাবস্ট্রাক্ট করবে, বেস অ্যাবস্ট্রাক্ট করার পর একটা কনজুগেট বেস তৈরি হবে, এইটাকে বলবো আমরা কনজুগেট বেস। ঠিক আছে, কি বলবো, কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক বলবো। ঠিক আছে, তাহলে এই অনুবন্ধী ক্ষারক কি হয়, মাইনাস যে কার্বন আয়নটা তৈরি হয়, সেই কার্বন আয়নটা কার্বন কার্বন ডাবল বন্ড জেনারেট করে, তারপরে একটা লিভিং গ্রুপ ফ্লোরিন বেরিয়ে যায়। এক্ষেত্রে কি যে হাইড্রোজেন পরমাণুটা এবং ফ্লোরিন গ্রুপটা পরস্পরের সাথে কি অ্যান্টি পেরিপ্ল্যানার কন্ডিশনে থাকে, পরস্পরের বিপরীত দিকে থাকে। ঠিক আছে, এইটা ছিল বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এরপরে আমরা যে বিষয়, তাহলে এটা তোমরা বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা এইভাবে ভালো করে কনজুগেট বেস রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমরা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, কিভাবে E1CB কনজুগেট বেস তৈরি করে, সেই বেসটার কার্বন আয়নটা ঠিক তার পাশের কার্বনের সাথে কি হয়, ডাবল বন্ড তৈরি করে, তারপর একটা লিভিং গ্রুপ বেরিয়ে যায়, এভাবে মনে রাখতে হবে। আচ্ছা, হফম্যান এলিমিনেশনের ক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে যে চার্জযুক্ত গ্রুপ অথবা ফ্লোরিন, তাহলে ফ্লোরিন NR3 প্লাস SR2 প্লাস এই ধরনের চার্জযুক্ত গ্রুপ যদি কোনো অ্যালকিল হ্যালাইডে উপস্থিত থাকে, তাহলে সে অ্যালকিল ফ্লোরাইড বা এ ধরনের কোনো চার্জযুক্ত গ্রুপ যদি কোনো অ্যালকেনে উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, হফম্যান এলিমিনেশন নিয়ম অ্যাপ্লাই করব। কিভাবে সেটা অ্যাপ্লাই করব সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে হফম্যান এলিমিনেশন নিয়মের ক্ষেত্রে কি হচ্ছে, সব জায়গায় লেস সাবস্টিটিউয়েন্ট মানে কম প্রতিস্থাপিত যৌগটি বেশি পরিমাণ উৎপন্ন হবে, থাকলে এই গ্রুপগুলো থাকলে কম যৌগটি কম প্রতিস্থাপিত যৌগটি বেশি পরিমাণ উৎপন্ন হবে। CH3 CH2 CHN CH3 প্লাস CH3, এক্ষেত্রে বেস দিয়েছো যে কোনো বেস CH3O মাইনাস K প্লাস, তাহলে এই বেসটা কি করবে, এই বেসটা এখান থেকে একটা হাইড্রোজেন নেবে, এটাকে CH3O মাইনাস, এই হাইড্রোজেনটাকে এখান থেকে নেবে, তাহলে এখান থেকে নিলে আবার একটা হাইড্রোজেন, আমরা যদি এখান থেকে এটাকে মিটিয়ে CH2H লিখি, তাহলে CH3O মাইনাস, তাহলে এই CH3টাকে ভেঙে লিখেছে আর এখানে CH2টাকে ভেঙে, তাহলে এটা রেসপেক্টে বিটা কার্বন, এটা রেসপেক্টে বিটা কার্বন, তাহলে কি কি প্রোডাক্ট তৈরি হবে, তাহলে এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, তাহলে 1 নাম্বার দিলে কি হবে, CH3 CH ডাবল বন্ড CH3, এই বন্ডটা এখানে আসবে, লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে যাবে। দ্বিতীয় নাম্বারের ক্ষেত্রে কি আসবে, এটা 1 নাম্বার প্রোডাক্ট। ঠিক আছে, এটা 1 নাম্বার লিখে দিলাম। দ্বিতীয় নাম্বারের ক্ষেত্রে প্রোডাক্টটা কি হবে, দ্বিতীয় নাম্বারের ক্ষেত্রে এটা এখানে আসবে, লিভিং গ্রুপটা এখানে খুলে যাবে। তাহলে এখানে নাম্বার অফ মিথাইল গ্রুপ বেশি হয়ে যাচ্ছে না, তাহলে নাম্বার অফ মিথাইল গ্রুপ বেশি হয়ে যাওয়া মানে এটা কোন নিয়মকে ইন্ডিকেট করে, সেট জেপ নিয়মকে ইন্ডিকেট করে। তাহলে এখানে আবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, CH3
CH2 CH ডাবল বন্ড CH2। তাহলে এখানে নাম্বার অফ ডাবল বন্ডের কার্বনে কি নাম্বার অফ মিথাইল গ্রুপ কম হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে লেস সাবস্টিটিউট প্রোডাক্ট, লেস সাবস্টিটিউটেড বা এটা হচ্ছে কম প্রতিস্থাপিত যৌগ। ঠিক আছে, তাহলে এই ছিল হফম্যান নিয়ম। তাহলে আমরা যেখানে ফ্লুরিন বা এখানে যদি ফ্লুরিন থাকতো তাহলে একই নিয়ম অ্যাপ্লাই হতো। তাহলে কম যেগুলো চার্জযুক্ত গ্রুপ এই ধরনের দেখবো, যদি এখানে S থাকতো বা CH3 থাকতো বা C2H5 থাকতো সেম নিয়ম অ্যাপ্লিকেবল হতো। ঠিক আছে, প্রযোজ্য হতো। তাহলে আমরা যখন এই ধরনের কোনো চার্জযুক্ত গ্রুপ দেখবো তখন সেই চার্জযুক্ত গ্রুপের ক্ষেত্রে কম প্রতিস্থাপিত যৌগটাই মুখ্য বা মেজর প্রোডাক্ট হবে। ঠিক আছে, মেজর, এটা হবে মাইনর। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো যে এলিমিনেশন রিঅ্যাকশন E1 E2 এবং E1CB, এই সংক্রান্ত প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে। আমি পরীক্ষামুখী কিছু প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টারের সময় বুঝে অবশ্যই আলোচনা করব, এ বিষয়ে তোমরা নিশ্চিন্তে থাকো। সঠিক সময় আলোচনা হবে, চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন আলোচনা করব। আজকে আপাতত এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমাদের প্রত্যেকেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।